বাসায় নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের যে বিষয়টা সেটা অত্যন্ত ইন্টারেস্টিং এবং মানে ভারতের আপামর জনসাধারণের জন্য এটা সমানভাবে গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে একটা কথা অনেকেই বলতে শোনা যায় যে অপরিশোধিত তেলের দাম তো বিদেশেও কমে গেছে, তাহলে ভারতের পেট্রোল, ডিজেল বা এলপিজির দাম কেন কমছে না? একদিক থেকে সঙ্গত প্রশ্ন, কিন্তু আরেক দিক থেকে যদি ভাবা হয় মানে যে প্রক্রিয়ার মাধ্যমে এই জিনিসটা এই মূল্য নির্ধারণ করা হয় সেই প্রক্রিয়াটা যদি জেনে রাখা যায় তাহলে দেখা যাবে যে যে অভিযোগের যে তীব্রতাটা সেটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। তার কারণটা হচ্ছে যে এখানে অনেক ফ্যাক্টর আছে যেগুলো আমরা সাধারণ মানুষরা হয়তো তেমনভাবে কিছু জানি না। অতএব আজকের যে বিষয়বস্তুটা সেটা আরেকবার বলে দিই, সেটা হচ্ছে যে অপরিশোধিত তেলের দাম কমে তবু পেট্রোল, ডিজেল, এলপিজির দাম কমে না কেন? কারণগুলো জেনে রাখুন। এটার মধ্যে কিন্তু দুটো পার্ট আছে। একটা হচ্ছে যে যেভাবে প্রাইসিং নির্ধারণের যে হিস্ট্রিটা এবং যার যে জেনারেল পলিসিটা সেটা আমরা আলোচনা করব আজকের এই এপিসোডে প্রথম পার্টে, এবং দ্বিতীয় এপিসোডে আলোচনা করব যে কিভাবে পেট্রোলিয়াম মন্ত্রক এবং তার যে প্রশাসনিক কাঠামো এবং কোন কাঠামোতে কোন অঙ্গ কিভাবে কি কাজ করে, এবং তার ফলে এই যে পেট্রোলিয়াম যে আমদানি থেকে শুরু করে তারপরে সেটাকে রিফাইনিং, তারপরে মার্কেটিং, ডিস্ট্রিবিউশন এবং সবশেষে যে মূল্য নির্ধারণের যে খুঁটিনাটি প্রক্রিয়া সেটা কিন্তু দ্বিতীয় পর্যায়ে আলোচিত হবে। আপাতত আজকে প্রথম যে পর্যায়টা আলোচনা হবে সেটা হচ্ছে মূল্য নির্ধারণের যা স্বাভাবিক প্রক্রিয়া সেইটা। আসুন, পার্ট 1। এখন আমরা যাদের বয়স কিছুটা বেশি তারা হয়তো সবাই মনে রেখেছেন যে পেট্রোলিয়ামের মূল্যের ক্ষেত্রে কিন্তু দুটো টার্ম চালু আছে, একটা হচ্ছে বাজার নির্ধারিত মূল্য আর একটা হচ্ছে প্রশাসনিক মূল্য। দুটো তো একসঙ্গে চলে না, একটার পরে আরেকটা আসে। এবং ভারতে যে প্রশাসনিক যে মূল্য ব্যবস্থা ছিল সেটা কিন্তু 2001-এর 31শে ডিসেম্বর সেটা শেষ হয়ে গেছে, এবং এটার উদ্দেশ্য ছিল একটাই, যে মানুষের কাছে মোটামুটি একটা স্টেবল প্রাইস মানে হচ্ছে যে যার ওঠানামাটা মূল্যের ওঠানামাটা কম হয়, তারপরে মার্কেটে বিভিন্ন বিশ্বের বিভিন্ন ঘটনাবলীর ফলে যে তেলের যে রফতানি বা আমদানি এটার মধ্যে এমন যেন কোনো পরিবর্তন না ঘটে যে মানুষের কাছে ঘাটতি হিসেবে সেটা দেখা দেয়। তারপরে মানে আরও যে ভর্তুকির ব্যাপারটা সেটাও রয়েছে। প্রশাসনিক যখন মূল্য নির্ধারিত হতো তখন ভর্তুকির ব্যাপারটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হতো। পরবর্তীকালে কিন্তু যখন অ্যাডমিনিস্ট্রেটেড প্রাইস সিস্টেমটা উঠে গেল 2002 থেকে, পরবর্তীকালে এলো ডিরেগুলেটেড, অর্থাৎ কিনা সরকার নিয়ন্ত্রণ যেখানে থাকছে না সেই মূল্য ব্যবস্থা, অর্থাৎ কিনা একদম পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দেওয়া। ফলে সেখানে বুঝতে পারছেন যে সেখানে মানে কোম্পানিগুলোর যে স্বার্থ সেই স্বার্থগুলোকে কিন্তু একটু বেশি করে দেখা শুরু হলো। তো যাই হোক, যে প্রথম যে স্লাইডটা দেখতে পাচ্ছেন যে ভারতের জ্বালানি মূল্য নির্ধারণের বিবর্তন, এই যে এপিএম মানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটেড প্রাইসিং মেকানিজম, এবং এই অ্যাডমিনিস্ট্রেটেড প্রাইসিং মেকানিজমের জন্যে কিন্তু আপনার যে দুটো পরবর্তীকালে ব্যবস্থা হয়েছে সেটা হচ্ছে ম্যানেজ প্রাইসিং। যখন সেটা সরকার যখন নিয়ন্ত্রণটা কমিয়ে দিল তখন সেটাকে বলা হচ্ছে ম্যানেজ প্রাইসিং, এবং তারপর সেখান থেকে ডিরেগুলেটেড, অর্থাৎ কিনা যে সরকারি নিয়ন্ত্রণের বাইরের যে ব্যাপারটা সেটা হয়ে গেল ডিরেগুলেটেড প্রাইসিং। এই যে তিনটে স্তর আমরা দেখলাম, এই তিনটে স্তরে আরও একটু ভালো করে বুঝে নেওয়া যাক যে 1 এপ্রিল 2002-এর আগে পেট্রোল ছিল অ্যাডমিনিস্ট্রেটেড প্রাইস মেকানিজমের মধ্যে, অর্থাৎ কিনা সরকার মূল্য নির্ধারণ করে দিত। ডিজেলেরও সরকার মূল্য নির্ধারণ করে দিত, এবং গৃহস্থালিতে যে এলপিজি সেটাও সরকার নির্ধারিত মূল্যেই কিন্তু বাজারে আসতো। আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেটেড প্রাইসিং মানেটা কি? এটা হলো এমন একটি ব্যবস্থা যেখানে সরকার নিজেই জ্বালানির মূল্য নির্ধারণ করতো, অর্থাৎ কিনা যে সরকার নিজে কিভাবে ঠিক করতো যে জ্বালানির দাম কত, তারপরে রিফাইনারি খরচা কত, এরকম আরও গোটা কয়েক খরচ জুড়ে দিয়ে তারপরে একটা মোটামুটি লভ্যাংশ রেখে মানুষের কাছে পৌঁছে দিত। অর্থাৎ কিনা এটা কিন্তু তেল কোম্পানিগুলোর হাতে ছাড়া হয়নি, এটা কিন্তু সরকারের নিজে হাতে করতো। আচ্ছা, এরপরে আসুন
যে মূল্য কী করে নির্ধারিত হতো, সরকার যেটা মূল্য নির্ধারিত করতো সেটা হচ্ছে প্রথমে কস্ট অফ প্রোডাকশন, অর্থাৎ কিনা রিফাইনারিগুলোতে যেভাবে খরচ খরচা হচ্ছে সেই খরচ খরচাটা ধরতো। 2 নম্বর হচ্ছে কস্ট অফ ইম্পোর্ট, অর্থাৎ কিনা যে অপরিশোধিত তেল আনার জন্য তার খরচা আছে। তারপর 3 নম্বর হচ্ছে যে শোধনাগার থেকে যখন মানে পেট্রোল পাম্প অথবা মানুষের বাড়ি পর্যন্ত যাচ্ছে তার তো একটা পরিবহনের খরচাও আছে। এবং তারপরে হচ্ছে যে এই যে এতগুলো কাজ যে তেল কোম্পানিগুলো করছে, তাদের যে কোম্পানি চালাতে গেলে তাদেরও তার লভ্যাংশ থাকতে হবে, সেটাকেই বলা হচ্ছে রিজনেবল রিটার্ন। এইগুলো সমষ্টি যোগ করে সরকার মোটামুটি একটা দাম ঠিক করে দিত এবং সেইটাই তারপরে ট্যাক্স বসিয়ে মানে মানুষের কাছে পৌঁছে যেত, কিন্তু তাতে ভর্তুকিটা এর মধ্যে পুরো ধরা থাকতো। এপিএমের যুগে এখন প্রশ্ন করতে পারে এই যে মূল্যটা, এই মূল্য নির্ধারণটা কারা করতো? এই মূল্য নির্ধারণ করার জন্য যে সংস্থাটা অথরাইজড সেটা হচ্ছে ওসিসি, অর্থাৎ কিনা অয়েল কোঅর্ডিনেশন কমিটি। এখানে এক্সপার্টদের দ্বারা এই কমিটি তৈরি হতো এবং সেই কমিটি তাদের একটা কস্ট শিট তৈরি করে সেটা পাঠিয়ে দিত এমওপিএনজির কাছে। এমওপিএনজি মানে হচ্ছে মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস, অর্থাৎ পেট্রোলিয়াম মন্ত্রকের কাছে পাঠিয়ে দিল ওসিসি। তারপরে পেট্রোলিয়াম মন্ত্রক পরীক্ষা করে তারপরে এটা পাঠাতো অর্থ মন্ত্রকের কাছে, কারণ এখানে আরও নানা রকম অর্থনীতির ব্যাপার ট্যাপার জড়িত আছে, যদি কোনো ট্যাক্সের ব্যাপার আছে, ভর্তুকির ব্যাপার আছে, অর্থ মন্ত্রকে ক্লিয়ারেন্স হতো এবং তারপরে একটা প্রাইস নোটিফিকেশন বেরোতো এবং সেই প্রাইস নোটিফিকেশন অনুযায়ী আইওসি, বিপিসিএল বা এইচপিসিএল এরা কিন্তু প্রোডাক্টগুলো মানুষের কাছে বিক্রি করতো। এবং এখানে ব্যাপারটা হচ্ছে যেহেতু এটা নির্দিষ্ট একটা পিরিয়ডের জন্য মানে এটা প্রত্যেক দিন পরিবর্তন হতো না, কখনো কখনো কয়েক সপ্তাহ, কখনো কয়েক মাস বা কয়েক বছরে হতো। ফলে এই যে পিরিয়ডের মধ্যে যে বিদেশে তেলের দাম যদি কমে যায় তাহলে কোম্পানিগুলোর লাভ হতো, আর বিদেশে যদি তেলের দাম বেড়ে যেত তাহলে কোম্পানিগুলোর লস হতো, অর্থাৎ কিনা লাভ ক্ষতি যা আছে সব কোম্পানিগুলোকে বহন করতে হতো। মানুষের কাছে একটা নির্দিষ্ট মূল্যে একটা ওভার এ লং পিরিয়ড একটা স্টেবল প্রাইসে পাওয়া যেত। সেই জন্য প্রশাসনিক যে মূল্য ব্যবস্থা সেটা কিন্তু মানুষের কাছে বেশ কিছুটা জনপ্রিয় ছিল। কিন্তু এতে একটা অসুবিধা হচ্ছে কি, যে পাবলিক সেক্টর কোম্পানিগুলো তারা যদি অর্থাল্পতায় ভোগে তাহলে তো সেটাও তো মানুষের কাছে তো একটা চাপ স্বরূপ। অতএব তার মধ্যে একটা ব্যালেন্স করা দরকার, সেই জন্য কিন্তু এই ব্যবস্থাটাকে তুলে দেওয়া হয়েছে পরবর্তীকালে। 1 এপ্রিল 2002 থেকে এপিএম অর্থাৎ কিনা অ্যাডমিনিস্ট্রেটেড প্রাইস মেকানিজম সিস্টেমটা বন্ধ হয়ে গেছে। পেট্রোলের ওপরে, ডিজেলের ওপরে, এলপিজির ওপরে, তার মধ্যে এলপিজিটা তখনও দামটা মানে পুরোপুরি সরকারের নির্ধারণের বাইরে চলে যায়নি, কিন্তু বাকি দুটো কিন্তু উঠে গেল, একদম ডিরেগুলেট করা হলো। যদি তারিখের হিসেবে আসতে হয় তাহলে 26শে জুন 2010 থেকে পেট্রোলের ওপর সরকারের নিয়ন্ত্রণ উঠে গেল। ডিজেলের ওপরে কিন্তু কিছুটা পরিমাণে হলেও রইল, কিছুটা ভর্তুকি হোক, কিছুটা মার্কেটিং ব্যবস্থা হোক এইগুলোর জন্য। এবং গৃহস্থালির যে এলপিজি, এই গৃহস্থালির এলপিজির ওপর তখনও সরকার তার নিয়ন্ত্রণ রেখেছিল শুধুমাত্র ভর্তুকি ব্যাপারটা বজায় রাখার জন্যে। এরপরে ব্যাপারটা হচ্ছে যে এই যে 2002 থেকে 2010, অর্থাৎ 2002 তো উঠে গেল, এপিএম ব্যবস্থা উঠে গেল, কিন্তু 2010-এ পেট্রোল পুরোপুরি নিয়ন্ত্রণ। এই যে 8 বছর, এই 8 বছর কারা কীভাবে এই দামটা ঠিক করতো? আগে যেমন অয়েল কোঅর্ডিনেশন কমিটি ছিল, এখানে চলে এলো ওএমসি, অর্থাৎ অয়েল মার্কেটিং কোম্পানিকে কস্ট শিট তৈরি করে সেটা পাঠাতো পিপিএসি। মানে 2002 থেকে কিন্তু পেট্রোলিয়াম মন্ত্রকের খোল নলছে বলতে এই একটা পিপিএসসি বলে একটা সংস্থা গঠন করা হয়, তার নাম হচ্ছে পেট্রোলিয়াম প্ল্যানিং অ্যান্ড অ্যানালাইসিস সেল, পিপিএসসি, পেট্রোলিয়াম প্ল্যানিং অ্যান্ড অ্যানালাইসিস সেল। এই পেট্রোলিয়াম প্ল্যানিং অ্যান্ড অ্যানালাইসিস সেল সেটাকে পরীক্ষা করার পর সেটা পাঠানো হতো এমওপিএনজির কাছে, মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাসের কাছে। তারপর সেটা যেত গভর্নমেন্টের কাছে, অর্থাৎ অর্থ দপ্তরের ছাড়পত্র নিয়ে তারপর প্রাইস নোটিফিকেশন বেরোতো। এটা হচ্ছে এই মধ্যবর্তী পর্যায়ে। এই যে মধ্যবর্তী পর্যায়ে তাহলে যে এই যে জিনিসপত্রের দামটা যে মানে 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 ক্যালকুলেশনের যে পদ্ধতিটা পাল্টালো, তাহলে আগেকার থেকে এখনকার পার্থক্যটা কোথায়? এখন যেভাবে করা হচ্ছে তাতে কিন্তু কোম্পানিগুলোর যে ব্যালেন্স শিটের দিকে নজরটা একটু বেশি থাকতো এবং তার ফলে হয়েছে কি, যে ধরুন যে পরিমাণ তেল মার্কেটে আসবে সরকার একটা কাল্পনিক মূল্য ঠিক করে নিল যে এই জিনিসটা যদি আমরা ইম্পোর্ট করতাম তাহলে কত খরচা হতো,
সেটার 80%, আর এই জিনিসটা যদি দেশে তৈরি হতো তার 20%। দেশে তৈরি জিনিস বিদেশে যাওয়ার খরচটা তো বেশি, ফলে এই যে 80 আর 20-র যোগফল মিলিয়ে 100%-এর যে ভ্যালুটা, অর্থাৎ কিনা কোম্পানিগুলো যে ইম্পোর্ট করার সময়তে যে খরচা করছে এবং কোম্পানিগুলো এক্সপোর্ট করার সময়তে যে খরচা হচ্ছে, তার যে একটা ওয়েটেজ সব শুধু মিলে তারপরে কিন্তু দেশীয় মার্কেটে এই দামটা ঠিক হতো। এই জন্য এটাকে বলা হচ্ছে ট্রেড প্যারিটি প্রাইসিং। অর্থাৎ কিনা এখানে 100% সরকার নিজে সমস্ত কিছু যে করছে তা নয়, তেল কোম্পানিগুলোর ভূমিকা কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আচ্ছা, এখন যদি জিজ্ঞেস করা হয় যে প্রশাসনিক মূল্য এবং তেল কোম্পানিগুলো যে বাজারের সঙ্গে লিঙ্ক রেখে যে মূল্য নির্ধারণ করছে তার মধ্যে পার্থক্যটা কোথায়? প্রশাসনিক মূল্যের ক্ষেত্রে হচ্ছে যে 1 এপ্রিল 2002-এর আগে পর্যন্ত প্রশাসনিক মূল্য ছিল, 1 এপ্রিল 2000 পরে কিন্তু এই মার্কেট প্রাইস চলে এলো। প্রশাসনিক মূল্য নির্ধারণ করতো গভর্নমেন্ট, কিন্তু মার্কেট লিঙ্কড যে প্রাইসে সেটা নির্ধারণ করে কিন্তু কোম্পানি। প্রশাসনিক যে মূল্য সেটা কিন্তু প্রতি মাসে নির্ধারিত হতো, নতুন করে রিভাইজ হতো, কিন্তু এই যে মার্কেট লিঙ্কড যে প্রাইস অর্থাৎ ডিরেগুলেটেড যে প্রাইস, এতে কিন্তু ডেইলি এই ব্যাপারটা নির্ধারিত হয়। প্রশাসনিক মূল্যের ক্ষেত্রে হেভি সাবসিডি থাকতো, কিন্তু এই মার্কেট লিঙ্কড যে প্রাইসিং তাতে কিন্তু অর্থাৎ ডিরেগুলেটেড প্রাইসিংয়ের ক্ষেত্রে কিন্তু এই যে সাবসিডির পরিমাণটা অনেকটাই কমে গেল। প্রশাসনিক মূল্যের ক্ষেত্রে দেখা যেত যে সরবরাহ অর্থাৎ পেট্রোলিয়ামের সরবরাহ কিন্তু একদম স্টেবল থাকতো, কিন্তু এই যে মার্কেট লিঙ্কড যে ব্যাপার তাতে কিন্তু এই সরবরাহে কিন্তু মাঝে মাঝেই মানে কম বেশি হতো। প্রশাসনিক মূল্য কিন্তু অনেকটা পরিমাণে রাজনীতি নির্ভর, কিন্তু এই যে মার্কেট লিঙ্কড যে প্রাইসিং সিস্টেম সেটা কিন্তু একদম প্রশাসন নির্ভর। এর মধ্যে কিন্তু ব্যালেন্স শিটের বাইরে দ্বিতীয় কোনো কিছুই চিন্তা করা হতো না। তাহলে শেষমেশ কী দাঁড়ালো? ডিরেগুলেশনটা কী দাঁড়ালো? 1 এপ্রিল 2002 থেকে প্রশাসনিক মূল্য ব্যবস্থা অ্যাডমিনিস্ট্রেটেড প্রাইস মেকানিজম উঠে গেল। 26শে জুন থেকে পেট্রোলের ওপর থেকে মূল্য নিয়ন্ত্রণ উঠে গেল। তারপর 2014-র 18 অক্টোবর থেকে ডিজেলের ওপর সমস্ত নিয়ন্ত্রণ উঠে গেল, এবং 16ই জুন 2017 থেকে কিন্তু প্রত্যেক দিন এই যে দাম পরিবর্তনের যে ব্যাপারটা সেটা চালু হলো, অর্থাৎ কিনা ডেইলি প্রাইসিং সিস্টেম চালু হলো। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে ডিরেগুলেটেড যে প্রাইসিং অর্থাৎ কিনা সরকারের যে নিয়ন্ত্রণের বাইরে যে চলে গেল, তাহলে সেক্ষেত্রে কোম্পানিগুলো কী করে এটা দামটা নির্ধারণ করে? এটা হচ্ছে বাজার ভিত্তিক মূল্য নিয়ন্ত্রণ। ওএমসিগুলো আন্তর্জাতিক বাজার, তারপরে বিনিময় হার ও অন্যান্য ব্যয়ের ভিত্তিতে জ্বালানির মূল্য নির্ধারণ করে। তাত্ত্বিকভাবে মূল্য প্রতিদিন পরিবর্তিত হতে পারে, তবে সরকার এখনও কর বা অন্যান্য ব্যাপারগুলো নিজের হাতে রাখাতে কিন্তু পুরোপুরিভাবে 100% যে সরকার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ব্যাপারটা মোটেই তা নয়। আচ্ছা, এইবারে আরেকটু আসুন, ডিটেল আসুন যে কোম্পানিগুলো কী করে মূল্যটা নির্ধারণ করে। তারা প্রথমে করে কি আন্তর্জাতিক পেট্রোলের বা ডিজেলের যে মূল্যটার জন্য প্রথমে করে কি বিনিময় হারটা দেখে, তারপর তেলের যে অপরিশোধিত তেলের দামটা দেখে, তারপরে সমুদ্র পরিবহন বা ওশান ফ্রেট এবং তার যে ইন্স্যুরেন্স আছে সেটা নেয়, তারপরে যে রিফাইনারি কস্ট অর্থাৎ কেন ওএমসির যে রিফাইনারি, ওএমসি মানে হচ্ছে অয়েল মার্কেটিং কোম্পানি, তার যে পরিশোধনের যে কাজের জন্য তো খরচ আছে, তারপরে বিপণন বা মার্কেটিং, বিতরণ বা ডিস্ট্রিবিউশনের তো খরচা আছে, সেগুলোকে যোগ করে তারপরে ওপরে ডিলার কমিশন নেয়, তারপরে কেন্দ্রীয় আবগারি শুল্ক বা সেন্ট্রাল এক্সাইজ ডিউটি, এবং রাজ্যে রাজ্যে যে ভ্যাট সিস্টেমের যে ট্যাক্সটা আছে সেই ট্যাক্সটা দিয়ে তারপরে কিন্তু এই দামটা মানুষের কাছে পৌঁছয়। সিলিন্ডার আসে বাড়িতে গ্যাসের জন্যে, আর পেট্রোল পাম্পে পান ডিজেল বা পেট্রোল। শেষমেশ অর্থাৎ কিনা 18ই অক্টোবর 2014 থেকে তাহলে কি সিস্টেমটা দাঁড়ালো? পেট্রোল পুরোপুরি নিয়ন্ত্রণ বাইরে, সরকার নিয়ন্ত্রণের বাইরে, দৈনিক বাজার ভিত্তিক মূল্য। ডিজেল ডিরেগুলেটেড, দৈনিক বাজার ভিত্তিক মূল্য। গৃহস্থালিতে যে এলপিজি এখনও পর্যন্ত সেটা সরকার নিয়ন্ত্রণ আছে, কিন্তু নিয়ন্ত্রণটা কমে গেছে এবং সরকার মূল্য নির্ধারণেই সরকারি দামেই কিন্তু এখনও পর্যন্ত এই গ্যাস কিন্তু মানুষের বাড়িতে আসে।
এবারে কমার্শিয়াল যে এলপিজি, এটা কিন্তু এই যে গৃহস্থের বাড়িতে যে এলপিজি আছে তার দামের সিস্টেমের তুলনায় অনেকটাই আলাদা। এটা হচ্ছে বাজার ভিত্তিক, বাজারের ভিত্তিতে কিন্তু মূল্য নির্ধারিত হয়। অর্থাৎ কেন বর্তমানে যদিও বলা হয় যে সরকারের নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণের ব্যাপারে সরকার হাত গুটিয়ে নিয়েছে ব্যাপারটা তা নয়, এই সমস্ত ব্যাপার তো রয়েছে। এইবারে শেষমেশ আসুন যে সরকারের ডাইরেক্ট কোথায় কোথায় প্রভাব রয়েছে। ওএমসিগুলো যখন দাম নির্ধারণ করে তখন ওএমসিতে যে সরকারের যে প্রতিনিধিরা আছে তারাই তো হচ্ছে যে সংখ্যাগুরু যে শেয়ারের মালিক, অর্থাৎ সরকারের প্রভাবের বাইরে কিন্তু ওএমসিগুলো নয়, ফলে সরকারের একটা প্রভাব থেকেই যায়। আর 2 নম্বর জিনিস হচ্ছে যে মার্কেটিং পলিসি হোক বা অন্যান্য যে সমস্ত গুরুত্বপূর্ণ নীতিমূলক যে ব্যাপারটা আছে সেটাও কিন্তু সরকারের প্রভাবমুক্ত হওয়াটা ওএমসিদের পক্ষে মুশকিল। তৃতীয় জিনিস হচ্ছে যে এখনও পর্যন্ত তেলে যেহেতু জিএসটি নেই, সেই জন্য সেন্ট্রাল এক্সাইজ ব্যবস্থা বা উৎপাদন কর সম্বলিত যে ব্যবস্থা আছে, তারপরে এলপিজি যে পলিসি, যে কোথা থেকে তেল আনা হবে, মধ্যপ্রাচ্য থেকে না পশ্চিম এশিয়া থেকে না ভেনেজুয়েলা থেকে না রাশিয়া থেকে না আমেরিকা থেকে, এইসব অনেক রকম ফ্যাক্টর জড়িত আছে। এই ফ্যাক্টরগুলো তো সরকারের নিয়ন্ত্রণ করে এবং তার ফলে তার দামটাও সেইভাবে কিন্তু নিয়ন্ত্রিত হয়। এরপরে পেট্রোলিয়াম পলিসির কথা তো বললাম, এবং স্টেট গভর্নমেন্টগুলোরও তাদের ভ্যাটের মাধ্যমে কিন্তু দামটাকে অনেকটা পরিমাণে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ কিনা দাম গণনা ওএমসি করলেও চূড়ান্ত খুচরো দাম কিন্তু সরকারি নীতি এবং অন্যান্য যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে ম্যাটার্স আছে সেটার সঙ্গে সমানুপাতেই কিন্তু এটা তৈরি হয়। কাজেই সরকার যদিও বলছে যে এটা হচ্ছে কোম্পানিগুলো ঠিক করে, কিন্তু মেকানিজমটা যা দেখলেন তাই আপাতত এই এপিসোডটা এখানে শেষ করছি। এরপরে কিন্তু যেটা যা আসবে সেটা হচ্ছে যে সরকারের যে প্রশাসনিক যে কাঠামো এই যে পেট্রোলিয়াম প্রশাসন চালায়, এবং এর সঙ্গে আর একটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে গাণিতিকভাবে যে দামটা কীভাবে করে কী নির্ধারিত করা হয় সেটাও জানা দরকার আছে। সেটা পার্ট 2-তে আপনারা দেখতে পাবেন। খুব শিগগিরই সেটা নিয়ে আসছি, অপেক্ষা করুন। আর এই যে এপিসোডটা করলাম, এতে যদি কোনো রকম ভুল ত্রুটি কিছু পান অতি অবশ্যই অনুগ্রহ করে জানাবেন, কারণ এগুলো হচ্ছে একাডেমিক সেন্সে কিন্তু এটা করা হচ্ছে এবং মানুষের মানে মধ্যে কিছুটা অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য কিন্তু এই এপিসোড। আশা করা যায় যে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দয়া করে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে বাধিত করবেন। নমস্কার।